হাই, ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ফাইনালি নতুন চ্যাপ্টার। আমাদের এই চ্যাপ্টারের নাম বল ও গতি, ইংলিশে ফোর্স অ্যান্ড মোশন। প্রথম লেকচার, অলওয়েজ লাইট লেকচার। এই লেকচারে ম্যাথামেটিক্যাল কিছুই কভার হবে না, মেইনলি থিওরিটিক্যাল পার্টই কভার হবে। কিন্তু প্রতিটা সংজ্ঞা, প্রতিটা ডিটেলস খুব ইম্পর্টেন্ট আমাদের পরবর্তীকালে ফিজিক্স নিয়ে পড়ার জন্য, লিটারেলি ফিজিক্স নিয়ে পড়ার জন্য। কারণ এর থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর হয় না। এটা আমাদের একটা বেস তৈরি করবে। আচ্ছা, এখানে যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো আমি বারবার লিখে সময় নষ্ট করব না। সংজ্ঞাগুলো আমি অলরেডি লিখে নিয়ে এসেছি। আমি নিজের মতন করে প্রথমে এক্সপ্লেইন করব, তারপরে বইয়ের ভাষায় কি করে প্রতিটা লাইনের কি কি মিনিং আছে সেগুলো তোমাদেরকে বোঝাবো। ধৈর্য ধরে বইয়ের লাইনগুলোর মিনিংগুলো বোঝার চেষ্টা করবে। আদারওয়াইজ তোমাদের পরবর্তীকালে তোমরা যখন পড়বে তখন জিনিসটা তোমাদের কি হবে, মিনিংলেস লাগবে, বুঝতে পারবে না। তো এক্ষেত্রে তোমাদের পড়ার অভ্যেস তৈরি হবে। তোমরা জানবে কিভাবে লাইন বাই লাইন এক একটা অঙ্ক, এক একটা থিওরি পড়তে হয়। আর রিডিং বিটুইন দ্য লাইন্স যে কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছো, সেই কথাটা লিটারেল মিনিং তোমরা বুঝবে। আই হোপ তোমরা বুঝবে। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে যে টপিকগুলো পড়বো তার মধ্যে প্রথম টপিকটি কি, স্থিতি ও গতি। তারপরে সেই স্থিতি ও গতি পড়ার পরে আমরা বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে পড়ব। তার মধ্যে পড়ব চলন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিরই আবার টাইপ, আবর্ত গতি, বৃত্তীয় গতি। এছাড়া পড়ব সুষম গতি, অসম গতি, আর পড়ব দোল গতি, মিশ্র গতি। আচ্ছা, এইগুলো পড়ার পরে আমরা চলন ও ঘূর্ণনের পার্থক্য, ঘূর্ণন ও বৃত্তীয় গতির পার্থক্য, স্থিতি আর গতি কি পরম নাকি আপেক্ষিক, মানে একটা সাপেক্ষী একটা থাকবে, সেই জিনিসের সম্পর্কে আমরা কনসেপ্ট বুঝবো। তারপরে আমরা বুঝবো নির্দেশ বস্তু ও নির্দেশ তন্ত্র, এতগুলো জিনিস। ওকে, এটা হওয়ার পরে আমরা আজকে কিছু টার্মস, কিছু সংজ্ঞা শিখব। সেই সংজ্ঞাগুলোর প্রুফ, সেই সংজ্ঞাগুলোর গাণিতিক এবং গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনস, সেটা হয়তো আমরা নেক্সট লেকচারে দেখব। অ্যাটলিস্ট এই লেকচারে আমরা সেইগুলোর সংজ্ঞাগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। সেগুলো কি, অতিক্রান্ত দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, মন্দন যদি হয় তাহলে ত্বরণ ও মন্দনের পার্থক্য, আর কি সমবেগ অসমবেগ। সমবেগ অসমবেগ আর এই গতি, সুষম গতি অসম গতি, এর মধ্যে কি পার্থক্য সেটাও আমরা জানব। তাহলে শুরু করা যাক। প্রথম টপিক কি বলছে? প্রথম টপিক বলছে স্থিতি ও গতি। রেস্ট মানে স্থিতি, আর গতি মানে কি? গতি মানে আমাদের মোশন। যখন আমরা একটা কথা বলি স্থিতি বা স্থির বস্তু, এই স্থির বস্তু আর স্থিতির মধ্যে কি পার্থক্য? যে বস্তু কোনো সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে না তাকে বলে স্থির বস্তু। আর এই যে অবস্থান পরিবর্তন করছে না, এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলে স্থিতি। তাহলে স্থির বস্তুর ধর্মই হলো কি? স্থিতি। তাহলে স্থিতি কি? স্থিতি হলো স্থির বস্তুর ধর্ম। সেম ভাবে আমরা যদি বলি গতিশীল বস্তু কাকে বলে? যে বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করছে তাকেই আমরা কি বলি? গতিশীল বস্তু। আর গতিশীল বস্তুর যে ধর্ম, সেই ধর্মটাকে আমরা কি বলি? গতি। আচ্ছা, গতিশীল বস্তুর ধর্ম। এবার আমরা স্থির বস্তুর সংজ্ঞাতে কি বললাম?
বললাম যে বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না। আচ্ছা, এই স্থান পরিবর্তন করে না এই কথাটার মানে কি? মানে আমি ধরো একটা মাঠে দাঁড়িয়ে আছি, আমার সাইডে একটা গাছ আছে, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, একটা বেঞ্চ আছে। এই জিনিসগুলো কি হচ্ছে, আমার সাপেক্ষে আমি দাঁড়িয়ে আছি এবং আমি কি দেখছি, দেখছি ওই বস্তুগুলোও দাঁড়িয়ে আছে। অর্থাৎ ওই বস্তুগুলো আমার সাপেক্ষে বা পৃথিবীর সাপেক্ষে কি আছে, স্থির আছে। এবার আমি একটা ওই এরিয়াতে দাঁড়িয়ে, ওখানে দাঁড়িয়ে আমি দেখলাম একটা রেল লাইন থেকে একটা ট্রেন চলে গেল। আমি কি দেখবো, আমি দেখবো ট্রেনটা চলে যাচ্ছে। তাহলে ট্রেনটা কি গতিশীল। কেন গতিশীল মনে হচ্ছে? সময়ের সাপেক্ষে তার স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু স্থানটা কার সাপেক্ষে পরিবর্তন হচ্ছে? আমার সাপেক্ষে। মানে আমি হলাম এক্ষেত্রে একজন অবজারভারের রোল পালন করছি। খুব ভালো কথা। তাহলে আমি দেখছি সময়ের সাপেক্ষে বস্তুর গতির পরিবর্তন হচ্ছে বলে সে গতিশীল। এবার যদি আমি ট্রেনে বসে থাকি তাহলে কি আমি দেখবো ট্রেনটা চলছে? তখন কিন্তু আমি দেখবো ট্রেনটা চলছে নয়। তখন দেখবো আমি ট্রেনটা আমার সাথেই দাঁড়িয়ে আছে। কিন্তু আমি দেখবো ওই যে গাছপালা, মাঠ ঘাট, চেয়ার যেটা যেটা আগে দাঁড়িয়ে রাখা ছিল, সেইগুলো দেখবো আমার পিছনের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ আমার মনে হবে ওই বস্তুগুলো কিন্তু চলনশীল। অর্থাৎ স্থিতি বা গতিশীল বলার জন্য আমরা কার সাপেক্ষে বলছি সেটা কিন্তু খুব জানা দরকার। এই কার সাপেক্ষে বলছি এটাই হলো গিয়ে আমাদের কি নির্দেশ বস্তু। যদিও নির্দেশ বস্তু সম্পর্কে আমরা পরে আসব, আমরা আগে কি কি জানলাম, স্থিতি এবং গতি কাকে বলে সেটা আমরা জানলাম। আর স্থিতি ও গতি আসলে কি, স্থির বস্তু এবং গতিশীল বস্তুর ধর্ম। ওকে, আর স্থির বস্তুর গতিশীল বস্তু কাকে বলে সেটাও আমরা জানলাম। তাহলে আমরা বইয়ের ভাষাটা একবার দেখিনি। কি বলছে, আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখি তাদের মধ্যে কতগুলো অচল আর স্থির, আর কতগুলো কি সচল। আচ্ছা, খুব ভালো কথা। যেমন উদাহরণ দিয়েছে। আচ্ছা, যেমন কি আছে, চেয়ার টেবিল বাড়ি গাছপালা, এগুলো কি, এগুলো হলো স্থির বস্তু। কেন স্থির বস্তু? কারণ সময়ের সাপেক্ষে এদের কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না। ভালো। কিন্তু চলন্ত রেলগাড়ি, সাইকেল, এগুলো কি সচল বস্তু? কারণ এদের সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন হচ্ছে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট কথা কি, এখন এই সব বস্তু যে পর্যবেক্ষকের দৃষ্টিতে অচল বা সচল, মানে আমার দৃষ্টিতে সচল না অচল, অর্থাৎ যে পর্যবেক্ষণের সাপেক্ষে অচল বা সচল, সেই পর্যবেক্ষক নিজে যদি গতিশীল হয় তার দৃষ্টিতে সকল বস্তুই কি সচল। মানে আমি তো পর্যবেক্ষক, আমি দাঁড়িয়ে আছি, কিছু বস্তুকে দেখছি স্থির, কিছু বস্তুকে দেখছি গতিশীল। এবার আমি যদি নিজে মুভ করা চালু করি তাহলে আমি দেখব কি সমস্ত বস্তুই গতিশীল। আচ্ছা, অর্থাৎ এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কি পেলাম, স্থির বা গতিশীল বস্তুর স্থির অবস্থা বা গতিশীলতা আমরা কোনো কিছুর অবস্থানের সাপেক্ষেই নির্ণয় করে থাকি। এই অবস্থান মানেই কোনো কিছুর সাপেক্ষে মানেই সেই কি পর্যবেক্ষক, বা কি যদি মানুষ হয় তাহলে পর্যবেক্ষক, আর যদি কোনো বস্তু হয় তাহলে সেটি কি নির্দেশ বস্তু। ঠিক আছে, সেটা নির্দেশ বস্তু, পর্যবেক্ষক বা অবজারভার, সেটা ডেফিনেশন আমরা পরে জানবো। আমরা বেসিক কনসেপ্ট এখানে জেনে নিলাম। আচ্ছা, যদি এই অবধি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সংজ্ঞাটায় দেখলাম। সংজ্ঞাটায় দেখি কি দেখি, সময়ের সাপেক্ষে পরিপার্শ্বের তুলনায়, মানে গাছটা আছে তার চারদিকে মাটি ফাটি এগুলোর তুলনায় যদি কোনো বস্তু তার অবস্থানে কোনো পরিবর্তন না হয় তাকে বলি আমরা অচল বস্তু বা স্থির বস্তু। আর তার ধর্মই হলো গিয়ে কি স্থিতিশীল স্থিতি, তার ধর্মই হলো গিয়ে কি স্থিতি। আচ্ছা, গতি কি, সময়ের সাপেক্ষে পরিপার্শ্বের তুলনায় যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় তাহলে বস্তুর সেই বস্তুকে আমরা কি বলি, গতিশীল বস্তু। আর তার ধর্মকে আমরা কি বলি, আমরা বলি গতি। আচ্ছা, তাহলে গতি স্থিতি হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হলো আমাদের 1.1 টপিক নাম্বার। ঠিক আছে, সেটি কি, বিভিন্ন প্রকারের গতি। বিভিন্ন প্রকারের গতি। আচ্ছা, এই বিভিন্ন প্রকারের গতি, গতি মানে কি এরা চলছে। এবার চলাটা তাদের কিরকম হবে তার উপর ডিপেন্ড করে গতিকে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি। কি কিভাবে ভাগ করেছি, মেইনলি দুটো ভাগে ভাগ করেছি। সেই দুটো ভাগ কি, একটি ভাগ হলো চলন,
আরেকটি হলো আবর্তন গতি। চলনের ইংলিশ হলো ট্রান্সলেশন। আবর্ত হলো রোটেশনাল। ওকে, আচ্ছা, এই চলন গতি কাকে বলছে? বলছে যদি একটি বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যখন যায়, তখন ওই বস্তু কণার মধ্যবর্তী প্রতিটি কণা যদি চলন সম্পন্ন করে, অর্থাৎ প্রতিটি কণা যদি সেম দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুর গতিকে বলা হচ্ছে কি চলন গতি। তাহলে চলন গতি হওয়ার মূল শর্ত কি? চলন গতি হওয়ার মূল শর্ত হলো বস্তুর মধ্যে প্রতিটি বস্তু কণা সেম দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, মনে করো এই আমাদের একটা বস্তু, এই বস্তুর মধ্যে কতগুলো কণা আছে? এই বস্তুটা এই প্রতিটি কণা সেম দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ ধরো এই বস্তুটিকে আমরা চলন করলাম, তাই তো? চলন করে বস্তুটি আমরা এখানে নিয়ে গেলাম। আচ্ছা, বস্তুটিকে আমরা এখানেও নিয়ে যেতে পারি, যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি। আচ্ছা, এক্ষেত্রে ধরো প্রথম ক্ষেত্রে ধরো বস্তুর যে একটা হলো এ, একটা হলো বি, দুটো কণা আছে। এ কণাটা এরকম পথে এই অবস্থানে আসলো, বি কণাটাও সেরকম সেম পথে এখানে আসলো। অর্থাৎ এই কণা যে দূরত্ব অতিক্রম করে এই সেকেন্ড পজিশনে গিয়েছে, বি কণাও সেম দূরত্ব অতিক্রম করে এই সেকেন্ড পজিশনে গিয়েছে। যদি এরকম হয়, মানে প্রতিটি কণায় সেম দূরত্ব অতিক্রম করে, তখন তাকে বলা হচ্ছে চলন। ঠিক আছে? আচ্ছা, চলন যখন হবে তখন এই এ আর বি এর সংযোগকারী সরলরেখা বস্তুর যে কোনো অবস্থানে কি হবে? সমান্তরাল হবে। ঠিক আছে? তোমরা যে অবস্থানেই যাও, এই এ ও বি এর সংযোগকারী সরলরেখা কি হবে? পরস্পরের সমান্তরাল হবে। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা নামগুলো চেঞ্জ করে, আচ্ছা, A1 B1 A ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ এরকম ভাবেও দিই, তাহলে আমরা বলতে পারি এ বি সমান্তরাল এ ড্যাশ বি ড্যাশ সমান্তরাল আমাদের কি এ ডাবল ড্যাশ বি ডাবল ড্যাশ। এটি হলো কি এটি হলো আমাদের চলনের সবচেয়ে বড় ডেফিনেশন। ঠিক আছে? আচ্ছা, আর একবার লাস্ট রিপিট করছি, চলন কখন হবে? যদি কোনো বস্তুর মধ্যবর্তী প্রতিটি কণার সংযোগকারী সরলরেখা প্রাথমিক এবং চলনের পরবর্তীকালে যে অবস্থা হবে, সেই অবস্থায় যদি পরস্পর সমান্তরাল থাকে, অথবা আমরা বলতে পারি কি প্রতিটি কণা যদি সেম দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা কি বলছি? আমরা তাকে সেই গতিটিকে বলছি চলন গতি। আচ্ছা, এই চলন গতি আবার দু রকমের হয়। ঠিক আছে? কি হয়? রৈখিক চলন হয়, আরেকটি কি বক্র চলন। আচ্ছা, রৈখিক চলন বা সরল চলন গতি বা রেক্টিলিনিয়ার, আর বক্র চলনের ইংলিশ কি? কার্ভলিনিয়ার। কার্ভলিনিয়ার। ওকে, আচ্ছা, যদি
রৈখিক চলন কাকে বলছে বলছে বা সরল চলন কাকে বলছে বলছে যদি প্রতিটি বস্তু কণা সরল রেখায় যায়, কোনো একটা বস্তুর মধ্যে কোনো একটা চলনরত বস্তু, মানে বস্তুটার অলরেডি বলেছি চলন হয়েছে, কিরকম চলন হয়েছে, এমন একটা চলন হয়েছে যার জন্য ওই বস্তুর প্রতিটি বস্তু কণা কি হচ্ছে, পরস্পর সরল রেখায় যাচ্ছে, পরস্পর সমান্তরাল, মানে ওই বস্তুর মধ্যস্থ প্রতিটি বস্তু কণা সরলরৈখিক পথে কি করছে, ট্রাভেল করছে, তখন সেই রকম চলনকে আমরা কি বলছি, রৈখিক চলন বলছি। কাকে বলছে বলছে এই একটা বস্তু আছে, বস্তুটার একটা সেকেন্ড অবস্থান, যদি বস্তুর মধ্যে যে কোনো কণা, সমস্ত কণা যদি কি হচ্ছে, একটা সরলরৈখিক পথে যাচ্ছে, সবাই সরল রেখায় যাচ্ছে, কেউ কিন্তু বেঁকে তেড়ে যাচ্ছে না, এই ধরনের চলনকে বলা হচ্ছে কি এই ধরনের চলনকে বলা হচ্ছে আমাদের রৈখিক চলন। তাহলে রৈখিক চলনের যে মেইন ধর্ম, মানে এ বি বি সি ডি, আচ্ছা সেম ভাবে এখানেও কি হবে, এটা যদি সি পয়েন্ট হয় এটা হবে ডি পয়েন্ট, ওকে, এটা হবে বি পয়েন্ট, এটা হবে আমাদের এ পয়েন্ট, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, অর্থাৎ এ বি সমান্তরাল এ ড্যাশ বি ড্যাশ। এই যে ব্যাপারটা কেন হচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে আমাদের চলন গতি তাই। আর রৈখিক চলন মানে কি, রৈখিক চলন মানে এ ড্যাশ একটা সরল রেখা, যদি এ ড্যাশ একটা সরল রেখা হয়, বি ড্যাশ একটা সরল রেখা হয়, তাহলে আমরা বলতে পারি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এরা ডি ড্যাশ এরা প্রত্যেকেই কি সমান্তরাল, অর্থাৎ রৈখিক চলনরত যে কোনো বস্তুর প্রতিটি কণার গতি কি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আশা করি রৈখিক চলন নিয়ে আর কোনো প্রশ্ন হওয়ার জায়গা নেই। ওকে, আচ্ছা এবার আমরা কার্ভিলিনিয়ার বা আমরা কি বক্র চলনে চলে আসি। বক্র চলনের সাথে রৈখিক চলনের শুধু একটাই পার্থক্য, কি বলছে এই যে কণাগুলোর গতি বক্র চলন গতি, মানে বক্র গতি, নট সরল রৈখিক গতি, মানে প্রতিটি কণা বক্র পথেই অন্য জায়গা থেকে গেছে। আচ্ছা এ ড্যাশ যদি এরকম ভাবে এ ড্যাশ যায়, তাহলে বি ড্যাশও এরকম ভাবেই যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে এ ড্যাশ বি ড্যাশ কিন্তু সমান্তরাল নয়, ঠিক আছে, কিন্তু এ আর বি কে সংযোগকারী সরল রেখা প্রতিটি ক্ষেত্রেই কি হবে, পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এটি হলো আমাদের বক্র চলন আর রৈখিক চলনের মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা একটা সিম্পল উদাহরণ দিয়ে দেখাই। দেখো এই বস্তুটা আছে, বস্তুটা যদি সরল রেখায় যায় তখন এটি কি হচ্ছে, রৈখিক চলন। ওকে, কিন্তু বস্তুটি এরকম ভাবে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, বস্তু মধ্যস্থ প্রতিটি কণা কি হচ্ছে, রৈখিক চলন হচ্ছে না, কি হচ্ছে, বক্র চলন হচ্ছে, তখনই সেই বস্তুটার গতিকে বলা হচ্ছে বক্র চলন গতি। ওকে, আচ্ছা এবার ধরো নাগরদোলাতে একটা জিনিস ঝুলছো, দেখো নাগরদোলাতে আংটা দিয়ে সিটগুলোকে ঝোলানো থাকে, এবার যখন আমার নাগরদোলাটা এরকম ভাবে ঘুরে আসে তখন কি হয়, এই সিটটা কিন্তু ঝোলানোটা কিন্তু নিচেই থাকে, নাহলে কিন্তু তোমার মাথা ঘুরে পড়ে যেত, সিটটা এরকম ভাবেই থাকছে। আচ্ছা এক্ষেত্রে বস্তুটা কিন্তু কি হচ্ছে, বৃত্তাকার পথে আবর্তন করছে, কিন্তু বস্তুর গতিটা কি হচ্ছে, আমাদের বক্র চলন গতি, কারণ বস্তুর যে পজিশন কিন্তু এরকমই আনুভূমিকই থাকছে, উলম্বই থাকছে, সে শুধু এরকম ভাবে চারদিক দিয়ে ঘুরে আসছে। ঠিক আছে, আচ্ছা সেই জন্য নাগরদোলাতে বসা কোনো ব্যক্তির যদি গতির উদাহরণ চায় সেটি কি হবে, সেটি হবে আমাদের বক্র চলন গতি। অর্থাৎ এক্ষেত্রে যদি বস্তুটা এইরকম হয়, মানে এখানে ধরো এই চেয়ারটা আছে, এই চেয়ারটার উপরে তুমি বসে আছো, এই একটা চেয়ার আছে নাগরদোলার চেয়ার, হ্যাঁ সেই চেয়ার এখানে মাথায় ঝোলানো, চেয়ারের উপর তুমি বসে আছো, এবারে চেয়ারের গতিটা কিরকম হবে, চেয়ারের গতিটা হবে এরকম, চেয়ারের গতিটা হবে এরকম, অর্থাৎ চেয়ারটার কি হচ্ছে, পজিশন চেঞ্জ হলো, চেয়ারের ওরিয়েন্টেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, দিক কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই দিকে থাকছে, তার মানে কি, তার মধ্যে প্রত্যেকটা কণার কি হচ্ছে, একটা বক্র গতি সম্পন্ন করছে,
কিন্তু বক্রগতি সম্পন্ন করলেও মধ্যস্থ প্রতিটি কণার পারস্পরিক অবস্থান কিন্তু চেঞ্জ হচ্ছে না, সবাই কিন্তু পরস্পরের সমান্তরালই থাকছে। অর্থাৎ এটি একটি চলন গতি। এবং কিরকম চলন গতি? বক্র চলন গতি। ঠিক আছে। আচ্ছা, যদি এই অবধি বুঝে থাকো তাহলে একবার বইয়ের ভাষাটা একবার দেখে নাও। আচ্ছা, কোন সচল বস্তুর গতি এরূপ হয় যে বস্তুটির প্রতিটি অবস্থানে বস্তু মধ্যস্থ যে কোনো দুটি কণার সংযোগকারী সরলরেখা পরস্পরের সমান্তরাল হয় এবং পরস্পর সমান্তরাল হচ্ছে বলে দিয়েছিলাম, এবং বস্তু মধ্যস্থ কণাগুলি একটি নির্দিষ্ট সময়ের অন্তরে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন সেই বস্তুটাকে কি বলছে? আমাদের চলন গতি বলছে। প্রতিটি কণা, এই কণাটা যে সময়ে এ থেকে এ ড্যাশে যাবে, বি কণাটাও সেম সময় বি থেকে বি ড্যাশে যাবে, সি কণাটাও সেম সময় সি থেকে সি ড্যাশে যাবে। আচ্ছা, অথবা এই উদাহরণে যদি দেখো, এ যে সময় যে পথেই যাক না কেন এ থেকে এ ড্যাশে যাবে, বিও সেম সময়ে সেম পথেই কি হবে? বি থেকে বি ড্যাশে যাবে। অর্থাৎ সম সময়ের ব্যবধানে সম সময় অতিক্রম, সম দূরত্ব অতিক্রম করছে, সম সময়ের ব্যবধানে প্রতিটি কণা সম দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, এটি কি? এটি হলো আমাদের চলন গতির মূল ভান্ডার। আচ্ছা, তারপরে হলো সরল চলন গতি। সরল চলন গতি, এই দেখো এইখান থেকে বস্তুটাকে আমাদের এই পজিশনে নিয়ে এসেছে, নিয়ে আসার সময় বস্তুর মধ্যস্থ প্রতিটি কণা কি হচ্ছে? কি সরলরৈখিক পথে যাত্রা করছে। অর্থাৎ যদি তুমি বৈশিষ্ট্যগুলো দেখো, খুব সোজা, সরলরৈখিক পথে সম্পাদিত চলন গতিকে বলা হয় সরল চলন গতি। চিত্রে বস্তুর সরল চলন গতি দেখানো হয়েছে। এই গতির বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। এই ধরনের গতিতে বস্তু মধ্যস্থ সমস্ত কণার গতি সরলরৈখিক বলে দিয়েছি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি বলছে? এই গতিতে বস্তুর প্রতিটি কণা একই সময় একই দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, খুব ভালো কথা, একই সময় একই দূরত্ব অতিক্রম করছে, এটা কিন্তু বেসিক্যালি আমাদের চলন গতির বৈশিষ্ট্য। তাহলে চলন গতির যেটা বৈশিষ্ট্য সেটা নিশ্চয়ই আমাদের সরল চলন গতির বৈশিষ্ট্য হবে। আচ্ছা, খুব ভালো কথা। 3 নাম্বার হলো বস্তু মধ্যস্থ সকল কণা একই বেগে সমান্তরালে চলাফেরা করে। মানে এ কণা যে বেগে যাচ্ছে, মানে এ কণা একক সময় যে দূরত্ব যাচ্ছে, বি কণাও একক সময় সেই দিকেই সেই দূরত্ব যাচ্ছে। অর্থাৎ বস্তু মধ্যস্থ প্রতিটি কণা সরল চলন গতিতে সমসময়ে সমদূরত্ব অতিক্রম করে। বেগ সমান, ঠিক আছে, বেগ সমান, বারবার বলছে বেগ সমান। আচ্ছা, 3 নাম্বার, তারপরের পয়েন্টটা কি বলছে? বস্তু মধ্যস্থ, আচ্ছা চলে গেল, বস্তুর সকল অবস্থানে বস্তু মধ্যস্থ যে কোনো দুটি কণা সংযোগকারী সরলরেখা পরস্পরের সমান্তরাল। যে কোনো অবস্থানে মানে কি? এ বি ড্যাশ, বি ডাবল ড্যাশ, এ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, এ বি, এরা পরস্পর সমান্তরাল। আবার বি ডাবল ড্যাশ, সি ডাবল ড্যাশ, বি সি, বি ড্যাশ, সি ড্যাশ, সবাই কি? এই তিনজন কি পরস্পর সমান্তরাল। অর্থাৎ তুমি যে পজিশনেই তাকে নিয়ে যাও না কেন, তার মধ্যে যে কণাগুলো থাকবে তাতে পারস্পরিক অবস্থান কি? সমান্তরাল। আচ্ছা, এটিও আমাদের একটি চলন গতির বৈশিষ্ট্য। চলনের বৈশিষ্ট্য মানে ওখানেও চলে আসবে। আচ্ছা, তারপরে চলে আসবে কি? আমাদের কার্ভিলিনিয়ার বা বক্র চলন গতি। সেক্ষেত্রে কি হচ্ছে? এই বস্তুটাকে একটা বাঁকা পথে, আমাদের কি হচ্ছে? বাঁকা পথ রাখলো, আমাদের বস্তুটার দিক ঠিক রাখছি, এই পথে বাঁকা পথে এইখানে নিয়ে এসেছে। আচ্ছা, এখানে বস্তু মধ্যস্থ প্রতিটি কণার গতি কি হচ্ছে? সরলরৈখিক না হয়ে বক্ররৈখিক হচ্ছে, তার জন্য এখানে বলা হচ্ছে বক্র চলন গতি। আচ্ছা, এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখো। এই গতিতে বস্তুর সমস্ত কণা বক্ররেখা বরাবর গতিশীল, সোজা বৈশিষ্ট্য বাদ দাও। 2 নাম্বার কি বলছে? এই গতিতে প্রতিটি কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে। আমি অবশ্যই বলেছিলাম একই সময় একই দূরত্ব অতিক্রম করবে, এটা চলন গতির বৈশিষ্ট্য, মানে এটা অবশ্যই বক্র চলন গতির বৈশিষ্ট্য হবে। 3 নাম্বার বলছে এই গতিতে গতিশীল কণার বস্তুর সকল অবস্থানে বস্তু মধ্যস্থ যে কোনো দুটি কণা সংযোগকারী সরলরেখা পরস্পর সমান্তরাল হয়। সেম চলন গতির বৈশিষ্ট্য, ঠিক আছে, শুধু একটাই পার্থক্য চলন গতির সাথে, সেটি কি? এটি বক্ররেখা বরাবর গতিশীল। ওকে। আচ্ছা, উদাহরণ হলো গতিশীল সাইকেলের চাকার রিমে অবস্থিত কণাগুলির গতি, ঘূর্ণায়মান নাগরদোলার গতি। ঠিক আছে। আচ্ছা,
তার পরের পয়েন্ট কি? আবর্ত গতি। ওকে, আবর্ত গতি। আচ্ছা, চলন গতি হয়ে গেল, তারপরে আমরা চলে আসব আবর্ত গতি। বা রোটেশনাল। আচ্ছা, আবর্ত গতি কি বলছে? যদি কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে কোনো বস্তু ঘোরে তখন তার বা আবর্তন করে তখন তাকে বলছে আবর্ত গতি। আবর্ত গতি মানে কোনো বিন্দু বা অক্ষের চারিদিকে একটা বস্তু ঘুরবে। ঠিক আছে, এর আবার দুটো ভাগ আছে। কি কি? একটি হলো বৃত্তীয় গতি, দু নাম্বার কি? স্পিন বা ঘূর্ণন। আচ্ছা, কোনো কোনো জায়গাতে এই ঘূর্ণনকে ডাইরেক্ট রোটেশনাল গতিও লেখা আছে, ঘূর্ণন গতি। আচ্ছা, ঘূর্ণনকে ইংলিশে বলছি স্পিন, আর বৃত্তীয়কে বলছে সার্কুলার মোশন। আচ্ছা, এবার আমরা একটা একটা করে দেখি। বৃত্তীয় গতি কি বলছে? বলছে যদি একটি বিন্দুর চারিদিকে অপর একটি বস্তু একটা নির্দিষ্ট পথ বরাবর ঘুরতে থাকে তখন তার কিরকম ভাবে ঘুরছে? বৃত্ত পথে ঘুরছে। যদি বৃত্ত পথে একটি বিন্দুর সাপেক্ষে বা একটি স্থানের সাপেক্ষে বা একটি কণার সাপেক্ষে যদি একটি বস্তু ঘুরতে থাকে তাহলে তার যে গতি সেই গতিটিকে কি বলছে? আমাদের বৃত্তীয় গতি বা বৃত্তীয় গতি মানে কি? আমাদের একটা ওয়ান কাইন্ড অফ আবর্ত গতি। আচ্ছা, এই হলো তোমার বৃত্ত পথ। মনে করো এটা হলো বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রকে কেন্দ্র করে এই যে একটা বস্তুটা চারদিকে ঘুরছে। এই কেন্দ্রকে কেন্দ্র করে এই বস্তুটা চারদিকে ঘুরে আসছে, মানে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। এটাকে বলছে আবর্ত গতি। আর ঘূর্ণন গতি কাকে বলছে? বলছে যদি নিজের অক্ষের সাপেক্ষে কেউ ঘোরে। আচ্ছা, এটা হলো ধরো পৃথিবী। পৃথিবী কি হয়? পৃথিবী আহ্নিক গতি মানে কি? পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, বনবন ঘুরে। এই অক্ষের সাপেক্ষে ঘোরাটাকেই বলছে কি? ঘূর্ণন গতি। আচ্ছা, ঘূর্ণন গতিতে তাহলে কি হচ্ছে? বস্তুর কি অবস্থার পরিবর্তন হচ্ছে? না, অবস্থার পরিবর্তন হচ্ছে না, শুধু দিক স্থিতি মানে ওরিয়েন্টেশন, অনলি ওরিয়েন্টেশন চেঞ্জ। অনলি ওরিয়েন্টেশন মানে শুধু দিক স্থিতির পরিবর্তন। ওকে, দিক স্থিতি, হ্যাঁ, দিক স্থিতির পরিবর্তন। ঠিক আছে, কিন্তু বৃত্তীয় গতিতে কি হচ্ছে? বৃত্তীয় গতিতে এই পুরো বস্তুটাই তো ঘুরে আসছে, পুরো বস্তুটাই তো ঘুরছে, তাই তো? মানে এখানে বস্তুটা ইটসেলফ পুরো দিকে ঘুরে আসছে। এটাই হলো গিয়ে আমাদের বৃত্তীয় আবর্তন গতির মূল পার্থক্য। কি হচ্ছে? এই জলের বোতলটা আছে, জলের বোতলটা নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে। এটি কি? এটি হলো আমাদের ঘূর্ণন গতি। ওকে, বস্তুটা একটা বৃত্তপথে ঘুরে আসছে। আচ্ছা, এই যে বৃত্তপথে ঘুরে আসছে এটি কি আমাদের? এটি হলো আমাদের বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন। আর দুটোই কার আন্ডারে পড়ছে? রোটেশনাল মোশনের আন্ডারে পড়ছে। এবার আমরা বইয়ের ল্যাঙ্গুয়েজে কি কি টার্মস আছে আর কি কি পয়েন্টস আছে সেগুলো আমরা দেখে নেই। আচ্ছা, প্রথমেই দেখো আবর্ত গতি কাকে বলছে? যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে ঘূর্ণায়মান তখন তার গতিকে বলছে আবর্ত গতি। ভালো কথা। এই ধরনের গতির ক্ষেত্রে যে বিন্দু বা অক্ষের চারিদিকে বস্তুটি ঘোরে সেই বিন্দু বা অক্ষ কি হতে পারে? বস্তুর ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি হয়েছিল? প্রথম ক্ষেত্রে একটি বিন্দুর সাপেক্ষে একটি বস্তু তার চারদিকে বনবন করে ঘুরছিল। এক্ষেত্রে কি হচ্ছে? এই যে অক্ষ যার সাপেক্ষে ঘুরছে সে কি করছে? সে কি করছে? আমাদের বস্তুর বাহিরে আছে। অর্থাৎ ঘূর্ণাক্ষ মানে যে অক্ষের চারদিকে ঘুরছে বা ঘূর্ণন বিন্দু সেটি কি বাহিরে আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে এই বস্তুর মধ্যেই সে ছিল, মানে ঘূর্ণাক্ষটা কি হচ্ছে? বস্তুর কেন্দ্র থেকে বা বস্তুর মধ্য থেকে পাস করছিল। অর্থাৎ আবর্তন গতিতে ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন বিন্দু বস্তুর ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। আচ্ছা, আবর্তন গতিকে
খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে একে আরো দুভাগে ভাগ করা যায়, একটি কি বৃত্তীয়, একটি হলো ঘূর্ণন। বৃত্তীয় গতি কখন বলছে? বলছে যখন কোনো বস্তু কণা, খুব ইম্পর্টেন্ট, বস্তু কণা নট বস্তু, কোনো বৃত্তাকার পথ বরাবর গতি সম্পন্ন, তখন তার গতিকে বলছে বৃত্তীয় গতি। এখানেই সমস্ত জিনিসটাকে ঘুরিয়ে দিল। কি বলছে? বস্তু কণা, বস্তু বলছে না। অর্থাৎ কোনো একটা বস্তুর গতিকে যদি সে একটা বস্তু, একটা বড় বস্তু একটা বৃত্তপথে ঘোরে, যদি বস্তুটাকে আমরা বড় বস্তু হিসেবে কল্পনা করি, তখন তাকে আমরা রোটেশনাল মোশনই বলবো, বা আমরা তাকে রেক্টিলিনিয়ার কার্ভলিনিয়ার মোশন বলবো। কিন্তু যখন বস্তুটাকে আমরা একটা বিন্দু হিসেবে কল্পনা করব, তখন সেটি কি হবে? তখন সেটি হবে পিওর সার্কুলার মোশন। কারণ সার্কুলার মোশনে একটি বস্তু বৃহৎ না ক্ষুদ্র সেটা নিয়ে আমাদের ডিসকাশন করার দরকার হয় না। আমরা ধরে নিই ওই বস্তুটা সংকুচিত হয়ে একটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে, সে কেন্দ্রটা ভর কেন্দ্র হতে পারে, অন্য কিছু হতে পারে। আমরা ধরে নিই একটা ছোট বিন্দুর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ একটা বস্তু কণা একটা কেন্দ্রে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। সেই বস্তু কণাটা বিশাল না ক্ষুদ্র সেটা নিয়ে আমরা ডিসকাশন করি না। আমরা যত বড়ই বস্তু হোক না কেন তাকে আমরা একটা কণার সাদৃশ্য হিসেবে তুলনা করে নেই। এটাই হলো আমাদের বৃত্তীয় গতির মূল বক্তব্য। যদি কোনো ক্ষেত্রে আমরা সেটা না করি, তখনই আমাদের কি হবে? তখন কিন্তু সেটাকে আমরা সার্কুলার মোশন ধরবো না। অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে যখন আমরা কল্পনা করি, তখন পৃথিবী একটা বিন্দু হিসাবে আমরা কল্পনা করি। পৃথিবীর উত্তর মেরুতে একটা ব্যাটা বসে আছে, তার উপরে সূর্যের কি প্রভাব সেটা নিয়ে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি পৃথিবী সূর্যের চারিদিকে কত সেকেন্ডে কত দূরত্ব ঘুরছে, তাদের মধ্যে আকর্ষণ বল কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পৃথিবী তখন একটা বিন্দু, ঠিক আছে। কিন্তু যখন আমরা পৃথিবীর গতি কল্পনা করি, তখন পৃথিবীতে কি করে জোয়ার ভাটা হচ্ছে, পৃথিবীতে কোথায় কোন লোকটা বসে আছে, সেটা কিন্তু আমরা ডিসকাশন করি। তখন পৃথিবী একটা বড় বিস্তৃতি বস্তু, নট একটা পার্টিকেল বা একটা বিন্দু। বোঝা গেল? আচ্ছা, তাহলে উদাহরণগুলো আমরা দেখি। উদাহরণ দেখলেই বোঝা যাবে। কোথায় উদাহরণ দেখছি? যেখানে খুব দূরে থাকছে ঘূর্ণাক্ষটা, ঠিক আছে। উদাহরণস্বরূপ বলা যায় সূর্যের চারিদিকে পৃথিবীর গতি বা পৃথিবীর বার্ষিক গতি হলো বৃত্তীয় গতি। এখানে পৃথিবী একটি বিন্দু বস্তু হিসাবে বিবেচিত হয়। বারবার বলছে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। বৃত্তীয় গতিতে বস্তুটিকে একটি বিন্দু হিসাবে আলোচনা করা হয়। যদি না করা হতো তখন সেটাকে আমরা বৃত্তীয় গতি হিসাবে ধরতাম না, না না না। ওকে। ঘূর্ণন গতি বলছে যখন কোনো বিস্তৃতি বস্তু, মানে এখানেই বলে দিল এটা একটা বড় বস্তুর গতি এমন হয় যে সে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, অনুরূপ স্থানান্তরিত হচ্ছে না, শুধুমাত্র দিক স্থিতি বা ওরিয়েন্টেশনের চেঞ্জ হচ্ছে, তখন তাকে বলছে ঘূর্ণন গতি। মানে ধরো এই পয়েন্টের সাপেক্ষে এই বস্তুটা ঘুরছে, এক্ষেত্রে তার অবস্থার পরিবর্তন হচ্ছে না, শুধু দিকের চেঞ্জ হচ্ছে, বোতলের মাথাটা বিভিন্ন দিকে চলে যাচ্ছে, এটাকে কি বলছে? ঘূর্ণন গতি। সে এইভাবে করে ঘুরছে এই পয়েন্টকে কেন্দ্র করে, ঠিক আছে, এটাও কি হচ্ছে? ঘূর্ণন গতি। সে এইখান দিয়ে এরকম ভাবে ঘুরে আসছে, এটাও কি হচ্ছে? ঘূর্ণন গতি। এবার ধরছি সে এত বড় ভাবে না ধরে ধরলাম একটা বিন্দু, এই মাথাটা ধরলাম, মাথাটা চারদিক দিয়ে ঘুরে আসতে ধরছি, তখন সেটা হচ্ছে কি বৃত্তীয় গতি, ঠিক আছে। আচ্ছা, উদাহরণগুলো একবার দেখে নি। ঘূর্ণায়মান পাখার গতি, পৃথিবী নিজের অক্ষের চারিদিকের গতি, এগুলো হলো গিয়ে কি? আহ্নিক গতি। আচ্ছা, ঘূর্ণন ও বৃত্তীয় গতির আরো কয়েকটি উদাহরণ এখানে রয়েছে। লাট্টুর গতি, নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে, সেটি কি? অবশ্যই আমাদের কি? ঘূর্ণন গতি। আচ্ছা, সুতো এটা ঢিল বেঁধে বনবন করে ঘোরাচ্ছ, কি? বৃত্তীয় গতি। কারণ এখানে ঢিলটা বড় ছোট ম্যাটার করে না, ঢিলের ভর কেন্দ্রটা ম্যাটার করে, যে ভর কেন্দ্রটা আমাদের ঢিল থেকে কতটা দূরে ঘুরছে সেটাই আমরা আলোচনা করি। আচ্ছা, তারপর হলো গতিপালকের ঘূর্ণন গতি। গতিপালক আর কিছুই না, বেসিক্যালি ফ্লাই হুইল। হ্যাঁ, ফ্লাই হুইল তোমরা কোথায় দেখবে? ফ্লাই হুইল গাড়িতে, পুরোনো গাড়িতে দেখতে পারো। যাই হোক, তো ফ্লাই হুইল মানে একটা মোটা চাকার যে গতি, সেই মোটা চাকাটা একটা একটা তার অক্ষের সাপেক্ষেই ঘোরে। মোটা চাকাটা সবসময় তার অক্ষের সাপেক্ষেই ঘোরে। অক্ষের সাপেক্ষে ঘোরা মানে কি? সে তার স্থান পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সেটিকে একটা ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে, অর্থাৎ সেটিকে একটি আমাদের ঘূর্ণন গতি। আচ্ছা, এবার ঘূর্ণন গতির বৈশিষ্ট্য, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এটা কিন্তু কার বৈশিষ্ট্য? ঘূর্ণন গতির বৈশিষ্ট্য, মানে স্পিনের বৈশিষ্ট্য, নট কিন্তু আমাদের সার্কুলার মোশনের বৈশিষ্ট্য বা রোটেশনাল বা আবর্ত গতির বৈশিষ্ট্য। অবশ্যই আবর্ত গতির বৈশিষ্ট্য এগুলোই হবে, কারণ ঘূর্ণন গতি মানে আবর্ত গতি। যাই হোক, কি বলছে?
ঘূর্ণন গতির বৈশিষ্ট্য কি কি বলছে, কি কি বলছে ঘূর্ণন গতির বৈশিষ্ট্য? 1 নাম্বার বলছে ঘূর্ণায়মান বস্তুটির উপর, দেখো ঘূর্ণায়মান বস্তুটির উপরস্থিত যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী সরলরেখা প্রাথমিক অবস্থানের সঙ্গে ক্রমবর্ধমান কোণ উৎপন্ন করে। কিচ্ছু বোঝা গেল না, বুঝিয়ে দিচ্ছি। এই একটা বস্তু, বস্তুটা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাতকি, চাতকিটা ঘুরছে। চাতকির উপরে একটা বিন্দু মনে করো পি বিন্দু, চাতকির কেন্দ্র থেকে পি বিন্দুর উপরে একটা সরলরেখা আঁকলে, বলছে এই সরলরেখাটা যত সময় যাবে তত কি হবে, এরকম ভাবে এগোতে থাকবে, তাই তো? মানে পি বিন্দুটা কি 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 করবে, যেই মালটা ঘুরতে শুরু করবে পি বিন্দুটা প্রথমে যাবে এই পজিশনে, যাবে তারপরে যাবে এই পজিশনে, অর্থাৎ পি বিন্দু পি ড্যাশে যাবে, পি ডাবল ড্যাশে যাবে। যদি এইভাবে ঘোরে তাহলে কি হবে, তাহলে এই যে প্রাথমিক অবস্থান, অবস্থান মানে কি ওপি সরলরেখা, সে কি করবে, একটা ক্রমবর্ধমান কোণ উৎপন্ন করছে। যত সেই দিকে এগোবে, তত সে এগোবে তত সে কি করবে, একটা কোণ উৎপন্ন করবে, এবং কোণটার পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আবার আগের জায়গায় আসবে, আবার বাড়তে থাকবে, এটাই চলবে। সেটি পয়েন্টটাই বলেছে। কি বলেছে, ঘূর্ণায়মান বস্তুটির উপরস্থিত যে কোনো বিন্দু, যে কোনো দুটি বিন্দু সংযোগকারী সরলরেখা প্রাথমিক অবস্থানের সঙ্গে ক্রমবর্ধমান কোণ উৎপন্ন করবে। আচ্ছা আচ্ছা তাহলে দেখো এবার মানে বুঝতে পারবে। বলছে ঘূর্ণায়মান বস্তুটির উপরস্থিত যে কোনো দুটি বিন্দু, তাহলে একটা পি বিন্দু, একটা ও বিন্দু, ঠিক আছে, সংযোগকারী সরলরেখা, যে সংযোগকারী সরলরেখা, সে কি করছে, প্রাথমিক অবস্থানের সঙ্গে, এই যে প্রাথমিক অবস্থান ছিল তার সাথে ক্রমবর্ধমান একটা কি করছে, কোণ উৎপন্ন করছে। যদি তোমরা সেন্টার না ধরে অন্য যে কোনো বিন্দু ধরতে, ধরো তোমরা এখানে একটা বিন্দু ধরেছো, সেই বিন্দুটা কি করতে, এরকম এরকম ভাবে যেত, ওপি ওপি, অর্থাৎ প্রাথমিক অবস্থানের সাপেক্ষে সবসময় কি করতো, একটা কোণ উৎপন্ন করতো। মানে এই এটা যদি ওপি হয়, ধরো এটা কিউ বিন্দু, তাহলে কিউ পি, আর এখানে ধরো কিউটা গেল গিয়ে আমাদের কিউ ডাবল ড্যাশ হয়ে গেল, তাহলে কিউ ডাবল ড্যাশ আর পি ড্যাশ, সে কি করছে, কিউপি এর সাপেক্ষে একটা কোণ উৎপন্ন করছে। অর্থাৎ যদি একে আমরা এইখানে নিয়ে যাই, আগের পজিশন নিয়ে যাই, তাহলে সে কি হবে, এরকম ভাবে দেখতে হবে না, এরকম ভাবে দেখতে হচ্ছে, অর্থাৎ সে কি করছে, এই কোণটা বাড়ছে, ঠিক আছে। সবসময় একটা ক্রমবর্ধমান কোণ সে উৎপন্ন করবে। আচ্ছা উদাহরণ দিয়ে দিয়েছে, যেমন ধরো চিত্রে পি কিউ এর সঙ্গে 90 ডিগ্রি, আচ্ছা কি বলেছে, যেমন চিত্রে বস্তুটি ঘূর্ণনের ফলে পি কিউ রেখাটি পি ড্যাশ কিউ ড্যাশ অবস্থানে আসে। মানে এই পি কিউ রেখাটি আছে, পি কিউ রেখাটি কি করছে, পি ড্যাশ কিউ ড্যাশ অবস্থানে এসছে, মানে এইখানে এসছে, তারপরে কি করছে, এইখানে এসছে। অর্থাৎ প্রাথমিক অবস্থান কি ছিল, প্রাথমিক অবস্থান ছিল এটা, তারপরে অবস্থান ছিল এটা, তারপরে অবস্থান হলো এটা। তাহলে এই অবস্থানের থেকে এই অবস্থানের মধ্যে কত ডিগ্রি পার্থক্য, 90 ডিগ্রি পার্থক্য। মানে কি এই যে রেখাটা, এই রেখাটাকে 90 ডিগ্রি ঘোরালেই তো এই রেখাটা পাওয়া যায়, সেটি এখানে বলেছে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর কি বলেছে, অবিরত ঘূর্ণনের ক্ষেত্রে বস্তুটি বারবার একই অবস্থানে ফিরে আসে এবং বস্তুর উপরস্থিত প্রতিটি বিন্দু বৃত্তাকার পথে চলে। মানে এই পি বিন্দুটা কি করছে, বৃত্তাকার পথে চলছে, কিউ বিন্দুটা কি করছে, বৃত্তাকার পথে চলছে। কারণ কি, বস্তুটি একই জায়গাতে বারবার ঘুরে ঘুরে আসে, কারণ আমরা কি বলেছি, নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। আচ্ছা 3 নাম্বার কি, ঘূর্ণাক্ষটি সর্বদা স্থির থাকে। অবশ্যই, এটা আর কিছু বলার নেই। আচ্ছা এই ঘূর্ণন যখন পড়লাম, এর রিলেটেড দুটো টার্ম আছে, সেটা আমরা জেনে রাখি। একটা কি ঘূর্ণন তল, আর একটা কি ঘূর্ণাক্ষ। ঘূর্ণাক্ষ কি, যে অক্ষের চারদিকে ঘুরছে, যে অক্ষের চারদিকে কোনো বস্তু ঘূর্ণন সম্পন্ন হচ্ছে, সেটি কি ঘূর্ণাক্ষ। ঘূর্ণন তল হলো গিয়ে কি, যে ধরো একটা বস্তু ঘুরছে, ওই বস্তুর উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু একটা বৃত্তে ঘুরছে, ওই বৃত্তটা যে তলে আছে সেটি কি ঘূর্ণন তল, ঠিক আছে। মানে এই লাট্টুটা ধরো ঘুরছে, ওকে, এই লাট্টুটা ঘুরছে, এই লাট্টুর উপরে একটা বিন্দু আছে ধরো পি বিন্দু, এই পি বিন্দুটা কি করছে, এই বৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার পথে বন 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 করে ঘুরছে। এই বৃত্তটা যে তলে আছে, যে সমতলে আছে, এই সমতলটাই কি বলছে, বলছে ঘূর্ণন তল। আচ্ছা এই বস্তুটা ঘুরছে, এর উপরে একটা বৃত্ত আছে, একটা বিন্দু আছে, বিন্দুটা কি করছে, বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তটা যে তলে আছে সেই তলটাই কি বলছে, সেই তলটাই হলো ঘূর্ণন তল, ঠিক আছে। বইয়ের একদম এক্সাক্ট সংজ্ঞাটা আমরা দেখে নিই। ঘূর্ণনরত
কোনো বস্তুর উপরে যে কোনো বিন্দু ঘূর্ণাঙ্ক সাপেক্ষে যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তীয় পথে বৃত্তগতি সম্পন্ন করে সেই বৃত্তের তলকে বলা হয় ঘূর্ণন তল। একটা নাগরদোলা একটা নাগরদোলা ঘুরছে, ঠিক আছে। নাগরদোলা ঘোরার পরে সেই নাগরদোলার উপস্থিত প্রতিটি বিন্দু কোন তলে ঘুরছে? একটা উলম্ব তলে ঘুরছে, কারণ নাগরদোলাটা তো এরকম ভাবে ঘুরে, তাই তো, এরকম ভাবে জিনিসটা যাচ্ছে আসছে, তার মধ্যস্থ প্রতিটি বিন্দু কি করছে? একটা উলম্ব তলে ঘুরছে। তাহলে উলম্ব যে তলটা, সেই তলটাই কি? তলটাই আর কিছুই না, এক হলো গিয়ে আমাদের ঘূর্ণন তল। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে ঘূর্ণন তল হয়ে গেল, ঘূর্ণাক্ষ হয়ে গেল। আচ্ছা, বিকল্প সংজ্ঞা একটা দিয়েছে, কি বলেছে? কোন বস্তু নিজ অক্ষ সাপেক্ষে ঘূর্ণনশীল অবস্থায় যে বৃত্ত সৃষ্টি করে সেই বৃত্তটি যে সমতলে থাকে সেটি কি? ঘূর্ণনতল। একটা বিন্দু সে একটা বৃত্তপথে ঘুরছে, ঘোরার সময় বিন্দুটা একটা বৃত্ত উৎপন্ন করছে, এই বৃত্তটা যে সমতলে থাকছে সেই সমতলটাই কি? আমাদের ঘূর্ণনতল। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে এই যে সমতলটা, এই সমতলটাই হলো আমাদের ঘূর্ণনতল, ঠিক আছে, এই যে সমতলটা। ওকে, আচ্ছা, যদি এই অবধি বুঝে থাকি তাহলে আমরা একটু অ্যাডভান্স স্টাডি দেখে নিই। দেখো, এটা আমরা অলরেডি বলে দিয়েছি। কি বলে দিয়েছিলাম? আমরা বলেছিলাম বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা বস্তুকে কি? একটা পার্টিকেল হিসাবে ধরবো। আচ্ছা, পার্টিকেল হিসাবে কখন ধরছি? যখন বস্তুর গতি সংক্রান্ত আলোচনায় আমরা কোনো জটিলতা চাই না, আমরা শুধু কোনো রকমের বিস্তৃত বস্তু হিসাবে ভাববো না, আমরা শুধু একটা বিন্দু একটা অন্য একটা বিন্দু চারিদিকে ঘুরলে তার কি কি এফেক্ট হতে পারে তার গতির বিশ্লেষণ আমরা করব। তখনই আমরা কি করব? তাকে একটা সমভর সম্পন্ন মাত্রাহীন বিন্দু, মানে যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, সে একটা বিন্দু, কিন্তু সেই বিন্দুর ভর কিন্তু আমাদের সেই বড় বস্তুটার ভরের সমান হিসেবে ধরবো। তখন তাকে বলছে বস্তু কণা, বা সংক্ষেপে কণা বা পার্টিকেল বলা হয়, ঠিক আছে। এর কারণ একটি বিস্তৃতি বস্তুর গতি গাণিতিকভাবে সেই বস্তু গঠনকারী অসংখ্য কণার গতির সমষ্টি হিসাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া এই বস্তুকে বিন্দু হিসেবে কল্পনা করা হলে তার উপরে প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর অবস্থানে আলাদা করে চিন্তার বিচার করার প্রয়োজন হয় না। মোদ্দা কথা, আমাদের কমপ্লিকেটেড থিঙ্কিং এর দরকার হয় না। একটা ছোট বিন্দু ধরি, সেই বিন্দুর উপরে সমস্ত বল প্রযুক্ত হয়, সেই বিন্দুর উপরে সবকিছু প্রযুক্ত হয়। বিন্দুটার যদি অন্য জায়গাতে বল প্রযুক্ত হতো তাহলে বিন্দুটা অন্যরকম গতি হতো, সেসব নিয়ে আমাদের ভাবার দরকার হয় না। এরকম যখন আমাদের চিন্তা ভাবনার দরকার হয় তখন তাকে আমরা কি বলি? আমরা তখন বিন্দু হিসাবে কল্পনা করি। আচ্ছা, অর্থাৎ বিস্তৃতি অর্থাৎ নির্দিষ্ট আকার আয়তন সম্পন্ন বস্তুর পরিবর্তে বস্তুকণার ভর ও অবস্থানের ভিত্তিতে বলবিদ্যার আলোচনা সহজতর হয় এক্ষেত্রে। ওকে, মানে এই বস্তুটা যদি আমরা একটা বলে আলোচনা করি, বস্তুটা যদি এইখানে বল লাগে বস্তুটা একটা গল্প হবে, এইখানে বল লাগলে বস্তুটা একটা গল্প হবে। বস্তুটাকে আমরা একটা ছোট্ট একটা বিন্দু হিসেবে কল্পনা করছি, সেই বিন্দুতে যে বলটা লাগবে সেটা কি হবে? আমাদের অ্যানালাইসিস করানো সহজ হবে, কারণ বিন্দুতে বল লাগলে এই পুরো জিনিসটা ইটসেলফ আমরা গতিটা কল্পনা করব। এর একটা প্রান্তে বল লাগলে এই যে পুরো ঘুরবে, সাথে নিজেও ঘুরতে থাকবে, এত কিছু কমপ্লিকেশিতে আমরা যাব না। যাব যদি আমাদের সেটা চাই, যদি না চাই তাহলে আমরা কি করব? আমরা শুধুমাত্র তাকে একটা বিন্দু বস্তু হিসাবে বা পার্টিকেল হিসাবে কল্পনা করব। আচ্ছা, পরের টার্ম কি আসবে? সুষম গতি। সুষম গতি কিছুই না, বলছে সরলরৈখিক পথে চল বাবা, বক্ররৈখিক পথে চল, ডাজেন্ট ম্যাটার, সম সময়ের ব্যবধানে সম দূরত্ব অতিক্রম করবি প্রতি ক্ষেত্রে, তখনই তাকে কি বলছে? সুষম গতি। আচ্ছা, সরলরৈখিক পথে হোক বক্ররৈখিক পথে হোক, প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, সেটাকে কি বলছে? সুষম গতি। অসম গতি কি বলছে? বলছে সম সময়ে সম দূরত্ব যাচ্ছে না, বক্রপথে হোক সরলরৈখিক পথে হোক, প্রথম সেকেন্ডে গেল 5 মিটার, পরের সেকেন্ডে গেল 4 মিটার, পরের সেকেন্ডে গেল 3 মিটার, পরের সেকেন্ডে গেল 7 মিটার, এটাই কি আমাদের অসম গতি। আচ্ছা, গেল। তারপরে আসে মিশ্র গতি। মিশ্র গতি কিছুই না, কি বলছে? চলন, ঘূর্ণন, কম্পন বা এদের যে কোনো মিশ্রণ,
মিশ্র গতি মানে দুই বা ততোধিক টাইপ অফ গতির মিশ্রণ, তাকে কি বলছে মিশ্র গতি। যেমন সাইকেল চালানোতে কি হয়, সাইকেলটা সামনের দিকে এগোয়, সাইকেলের প্যাডেল ঘুরি, সেটা ঘূর্ণন গতি, চাকাগুলো ঘুরছে সেটাও ঘূর্ণন গতি, সাইকেল সামনের দিকে এগোচ্ছে সেটা কি হচ্ছে আমাদের ট্রান্সলেশন মোশন। এই জিনিসগুলো সব মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কি হচ্ছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, দ্রুত গতিই থাকছে। আচ্ছা, চলন্ত রোলারের গতি, একটা রোলার গড়িয়ে যাচ্ছে, মানে তার কি হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে কারণ সামনে এগোচ্ছে, প্লাস তার ঘূর্ণন হচ্ছে কারণ সে নিজের সাপেক্ষে ঘুরছে। ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস অণুর গতি, যে গ্যাসের অণুগুলো থাকছে সেগুলো শুধুমাত্র চলন, ঘূর্ণন না, মানে এক জায়গায় ছিটে যাচ্ছে, সেগুলো কন্টিনিউয়াসলি রোটেশন করছে, স্পিন করছে, আবার তারা কি করছে, কম্পন করছে, সবসময় কাঁপছে। ঠিক আছে, সব ধরনের গতি তাদের মধ্যে থাকে। তাহলে পারফেক্ট এক্সাম্পল অফ কি মিশ্র গতি। আচ্ছা, তারপরে একটা টপিক তোমাদের এখানে দিয়েছে। ঠিক আছে, সেই টপিকটা কেন দিয়েছে আই লিটারেলি ডোন্ট নো, বাট যেহেতু দিয়েছে সেহেতু তোমরা একটু জেনে রাখো। সেটি কি, সরল দোলগতি। আচ্ছা, প্রথমে সরল দোলগতি জানার আগে আমাদের কি জানতে হবে, পর্যাবৃত্ত গতি কি বলছে যদি একটি বস্তুর গতি রিপিটেড হয়, মানে কি, সে একই জায়গাতে সমান সময়ের ব্যবধানে ফিরে আসে। মানে একটি বৃত্তপথে মনে করে একটা বস্তু ঘুরছে এবং ঘুরছে, মানে এখানে ধরো প্রথম টি সেকেন্ড এখানে আছে। আচ্ছা, ভালো কথা, এই ঘুরে ধরো 5 সেকেন্ড পরে ঘুরে আবার এই পজিশনে এসেছে। ঠিক আছে, 5 সেকেন্ড পরে ঘুরে আবার এখানে এসেছে, ভালো কথা, আবার 5 সেকেন্ড পরে ঘুরে এখানে এসেছে। যদি এরকম হয় তখন তাকে গতিকে কি বলছে, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এই বৃত্তপথে হতে পারে, আবার সরলরৈখিক পথে হতে পারে। এইখান থেকে এই পয়েন্টে গিয়ে আবার এই পয়েন্টে এসছে, আবার এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে এসছে, মানে এরকম ভাবে যাচ্ছে আসছে। যদি এই ধরনের গতি হয় তাকে কি বলছে, পর্যাবৃত্ত গতি হচ্ছে, মানে যে গতি বারবার ফিরে ফিরে আসে। আচ্ছা, এবার বলছে যে পর্যাবৃত্ত গতিতে বস্তুকণা কি হচ্ছে, একই পথ থেকে আসা যাওয়া করছে, সেই ধরনের গতিকে বলছে সরল দোলগতি। সরল দোলগতি কিছুই না, সরল দোলগতি হলো ওয়ান কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি। সেই গতির বৈশিষ্ট্য কি, সে একই পথ দিয়ে আসা যাওয়া করছে, মানে যে পর্যাবৃত্ত গতিতে বস্তুকণা একই পথ দিয়ে আসা যাওয়া করবে তাকে কি বলছে, তাকে বলছে সরল দোলগতি। কিন্তু যখন তার সংজ্ঞা আমরা ডিসকাশন করব তখন তার সংজ্ঞাতে আমরা কি বলবো যে, মানে সংজ্ঞাটা বেশ অদ্ভুত রকমের। সংজ্ঞাটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত গতিতে গতিশীল কোনো কণার। আচ্ছা, সংজ্ঞাটা জানার আগে আমরা একটা জিনিস জেনে নিই। দেখো, একটা এক্সাম্পল দিই বুঝি। একটা সিলিং আছে, সিলিং থেকে একটা স্প্রিং আছে, স্প্রিং এ একটা বস্তুকে আমরা ঝুলিয়ে দিলাম, বস্তুটাকে আমরা কি করলাম, নিচের দিকে টেনে ছেড়ে দিলাম। বস্তুটা কি করে, পুই 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 টু অ্যান্ড ফ্রো করতে থাকবে, পিছন নিচে যাবে, উপরে নিচে যাবে, উপরে যাবে। এই যে বস্তুটার গতিটা, এই গতিটা কি, এই গতিটার কিচ্ছু না, গতিটা একটা সরল দোলগতি। আচ্ছা, প্রথমে যখন আমরা কিছু করব না, জাস্ট ঝুলিয়ে রাখলাম, তখন কি হচ্ছে, এটা নির্দিষ্ট পজিশনে এসে বস্তুটা দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে আছে, একে আমরা বললাম x=0। এবার একটা বল দিয়ে তাকে নিচে টানলাম, নিচে টানলে কি হচ্ছে, স্প্রিংটা বলে এখানে চলে আসবে। যদি স্প্রিংটা বলে এখানে চলে আসে, তারপরে যখন ছেড়ে দেবো স্প্রিংটা কি করবে, টানবে, তার জন্য বস্তুটা প্রথমে এই অবস্থানে যাবে। তাহলে যাওয়ার জন্য বস্তুটা ওখানে কি থেমে থাকবে না, বস্তুটা একটা ভরবেগ, একটা শক্তি থাকবে, তার জন্য বস্তুটা আবার কি করবে, ঠেলে এখানে চলে যাবে। যেই ঠেলে উপরে যাবে সেখানে কি দাঁড়িয়ে থাকবে না, সে আবার নিচে আসবে, নিচে এসে সাম্যাবস্থায় আসবে, এসে সেখানে কি দাঁড়িয়ে থাকবে না, তার মধ্যে একটা বেগ থাকবে, সে আবার এই অবধি যাবে, এই অবধি যাবে, সে আবার দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে আবার সে উপরে যাবে। মানে সে কি করবে, কন্টিনিউয়াসলি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বাধা, বায়ুজনিত বাধা বা অন্য কোনো বাধা তাকে না থামিয়ে দেয়, তাকে যখন ড্যাম্পিং না হয়, ঠিক আছে, ততক্ষণ যে কি করবে, উপর নিচ ঘুরতে থাকবে। এই যে গতিটা, এই গতিটি হলো সরল দোলগতি।
সবচেয়ে বেশি উদাহরণ তোমরা কোথায় পড়ো? পেন্ডুলামের গতি। কি পড়ো? একটা পেন্ডুলামকে কি করো? ঝুলিয়ে দাও। পেন্ডুলামটা কি করে? এই পথে আসা যাওয়া করে, তাই তো। এই পেন্ডুলামের যে গতিটা, সেই গতিটাকে তোমরা কি বলো? সরল দোল গতি। যদিও এই যে পেন্ডুলামের যে গতি, সেই গতিটা কিন্তু কি হচ্ছে? এটা বক্ররেখা, সরল রেখা না। তাও তাকে কি বলা হচ্ছে? সরল দোল গতি বলা হচ্ছে। এবার কেন আমি বক্ররেখা বললাম সেটা পরে বলছি। আচ্ছা, যদি এই কোণটা খুব ছোট কোণ হয়, ছোট কোণ মানে কি 4 ডিগ্রির কম, তখন এই পিণ্ডটার যে গতি, সেই গতিটাও একটা কি? সরল দোল গতি। আচ্ছা, এই পিণ্ডটার গতি যদি তোমরা ভাবো, দেখো গতিটা তোমাকে একটু প্রথমে বোঝাই। দেখো, এখান থেকে পিণ্ডটাকে তোমরা এখানে ঝুলিয়ে দিলে, পিণ্ডটা কি করবে? এই দিকে যেতে চাইবে। আচ্ছা, পিণ্ডটা যদি ওদিকে ঝুলিয়ে না দিতে, তাহলে পিণ্ডটা যদি এই পজিশনে থাকতো, তাহলে পিণ্ডটা কি কোনো দিকে নাড়চার হতো? হতো না। একে বলে সাম্যাবস্থান, ঝুলে আছে জাস্ট। এবার তাকে তুমি একটু বাদিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলে। যেই তুমি বাদিকে নেবে, কি হবে? পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, সে কি করবে? একে, পৃথিবীর যে বল, সে বলটা কি করবে? এদিকে তাকে ঘুরিয়ে দেবে। আচ্ছা, এখানে সে স্থির ছিল, যেইখান দিয়ে তাকে ছেড়ে দেবে, সে কি করবে? আস্তে আস্তে তার বেগ বাড়তে থাকবে, অর্থাৎ এখানে থাকবে v=0। কিন্তু তার কিন্তু একটা ত্বরণ কাজ করছে। সেই ত্বরণ কেন কাজ করছে? কারণ বেগ কিন্তু ধীরে ধীরে বাড়বে, আস্তে আস্তে বেগটা বাড়তে বাড়তে এই অবধি যখন আসবে, তখন কি হবে? তার বেগ সর্বোচ্চ হবে, vmax। কিন্তু এই পজিশনে ওর উপর কোনো বল থাকবে না। তোমরা শুধু এইটুকু জেনে রাখো, এই পজিশনে বল না থাকলে ত্বরণ থাকবে না। অর্থাৎ এই পজিশনে কি হচ্ছে? এর মধ্যে কোনো ত্বরণ নেই। মানে এর যে ত্বরণকে যদি আমরা আলফা বা এ দ্বারা লিখি, তাহলে তার এর ত্বরণ কত? এই পজিশনে তার ত্বরণ কত? 0। আর এই যে পজিশন, এই পজিশনে তোমাদের v0, সেই পজিশনে কি? সর্বোচ্চ বল ক্রিয়া করছে, তাকে কোথায়? সাম্যাবস্থায় নিয়ে যেতে। অর্থাৎ সর্বোচ্চ বল মানে সর্বোচ্চ ত্বরণ এখানে a কি? a max। যখন সে এই পজিশনে আসবে, তখন তার ত্বরণ 0, তার মধ্যে কোনো বল নেই, কিন্তু তার মধ্যে কে আছে? বেগ আছে। এই বেগের জন্য তার মধ্যে একটা ভরবেগ, একটা শক্তি থাকবে। তার জন্য সে কি করবে? দুলে আবার উল্টো দিকে চলে যাবে, দুলে আবার কি করবে? এইখানে চলে আসবে। এইখানে যখন আসবে, তখন কি হবে? যখন এই পজিশন ছাড়বে, তখন তার বেগ আস্তে 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 কমতে থাকবে। আবার যখন এই পজিশনে চলে আসবে, তখন তার বেগ কি হবে? বেগ হয়ে যাবে 0। কিন্তু ত্বরণ কি হবে? ত্বরণ তখন আবার হয়ে যাবে ম্যাক্সিমাম। কারণ কি? কারণ যখন এই পয়েন্ট থেকে সেই দিকে যাচ্ছে, তখনই তার কি হয়? বেগ কমতে শুরু করে। বেগ কমতে শুরু করা মানে কি? তার মন্দন ক্রিয়া করে। মন্দন ক্রিয়া করা মানে কি? তার উপরে একটা এই দিক বরাবর, উল্টো দিক বরাবর একটা বেগ ক্রিয়া করবে, বা আমি বলতে পারি উল্টো দিক বরাবর একটা বল ক্রিয়া করবে, বা আমরা বলতে পারি এই দিকে যেতে গেলে যদি মন্দন কাজ করে, তাহলে এই দিক বরাবর তার মধ্যে একটা ত্বরণ কাজ করবে। তাহলে আমরা দেখো, বস্তুটা এদিকে থাকুক ছাই এদিকে থাকুক, ত্বরণ কিন্তু সবসময় কি হচ্ছে? সাম্যাবস্থান দিকে হচ্ছে, মানে যে পজিশনে ঝুলেছিল সেই পজিশনেই থাকছে। এক্ষেত্রেও তাই, এখানেও কি হচ্ছিল? যখন একে আমরা নিচের দিকে টেনে ছেড়ে দিচ্ছিলাম, তখন এই স্প্রিং কি করছিল? বলে যাচ্ছিল, বলে যাওয়ার জন্য উপরের দিকে টানছিল, অর্থাৎ বেশি জোরে টানছিল। তখন এর ত্বরণ সবচেয়ে বেশি ত্বরণ ছিল এই পজিশনে। ত্বরণটা কোন দিকে ছিল? উপরের দিকে ছিল, কারণ বলটা উপরের দিকে। যেই এখানে বেগ কত ছিল? বেগ এখানে 0 ছিল। যেই এই পজিশনে আসলো, মানে যে প্রাথমিক অবস্থান, তখন কি হলো? তার মধ্যে কিন্তু কোনো আর তখন বল নেই, মানে তার ত্বরণ তখন 0। কিন্তু ভি কি? ভি তখন বেগ তখন ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম বেগের জন্য এ কি করলো? স্প্রিংটাকে চেপে উপরের দিকে তুলে দিল, ব্যাটা চল। তখন কি হলো? তার মধ্যে একটা ত্বরণ কাজ করলো। ত্বরণটা কি করলো? নেগেটিভ। মানে যখন সে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তখন তার বেগ কি করছে? আস্তে 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 কমছে। মানে ভি এখানে কি হচ্ছে? পরবর্তী ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। বেগ কমছে মানে তার একটা মন্দন ক্রিয়া করছে, বা একটা ঋণাত্মক ত্বরণ ক্রিয়া করছে। মানে ত্বরণটা কি হচ্ছে? তখনও সাম্যাবস্থান, মানে এই প্রাথমিক অবস্থানের দিকেই কাজ করছে। এই সমস্ত জিনিস দেখে যে সংজ্ঞাটা পাওয়া যায়, সেটি কি? রৈখিক পর্যাবৃত্ত গতিতে গতিশীল কোনো কণার ত্বরণ যখন সাম্যাবস্থানমুখী হবে এবং সরণের সমানুপাতিক হবে,
সেই ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতিকে কি বলা হচ্ছে? সরল দোল গতি। কি কি পয়েন্ট বললাম? রৈখিক হতে হবে, মানে এই যে গতিটা কি হচ্ছে? এটা সরলরেখা সম্পন্ন হতে হবে, বক্ররেখা সম্পন্ন হলে হবে না। হ্যাঁ, প্লাস সরণ কি এই কণাটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে। কণাটা যে সরণ ত্বরণের সমানুপাতিক হবে, মানে যত সরণ বাড়বে, মানে যত সাম্যাবস্থান থেকে দূরে যাবে ত্বরণ তত বাড়বে, কিন্তু ত্বরণটা কি করবে? সাম্যাবস্থার দিকে কাজ করবে। আচ্ছা, এই তিনটে পয়েন্ট কি? রৈখিক পর্যাবৃত্ত গতি। 2 নাম্বার কি? ত্বরণ সরণের সমানুপাতিক, মানে যত সাম্যাবস্থান থেকে, যত প্রাইমারি পজিশন থেকে দূরে যাবে তত ত্বরণ বাড়বে, যত এই পজিশন থেকে দূরে যাচ্ছে তত ত্বরণ বাড়ছে। আর কি বলছে? ত্বরণ সবসময় কোন দিকে ক্রিয়া করবে? সাম্যাবস্থান বা প্রাথমিক অবস্থানের দিকেই ক্রিয়া করবে। ঠিক আছে, এই তিনটি জিনিস যদি একত্রে করা যায় তখন সেই ধরনের গতিকে বলছে সরল দোল গতি। তাহলে রৈখিক পর্যাবৃত্ত গতিতে গতিশীল কোনো কণার ত্বরণ সাম্যাবস্থান থেকে ত্বরণের কি হচ্ছে? কণাটির সরণের সমানুপাতিক। ঠিক আছে, 1 নাম্বার। রৈখিক পর্যাবৃত্ত 2 নাম্বার। আর সর্বদা সাম্যাবস্থান অভিমুখী, তখন তার গতিকে বলছে আমাদের কি? সরল দোল গতি। উদাহরণ: ঘড়ির পেন্ডুলামের গতি, কম্পনশীল সুরশলাকার গতি। ফিজিক্সের ল্যাবে তোমরা দেখবে, টিউনিং ফর্ক বলে। ওকে, আচ্ছা, এত কঠিন একটা ডেফিনেশন এই লেভেলে দেওয়ার এই পজিশনে কি মানে আমি জানি না। তোমাদের যদি নিউটনের সেকেন্ড ল শেখানোর পরে এটা দিত, আমার কোনো কিছু বলা ছিল না, কিন্তু দিয়েছে। আমি তোমাদের যতটা সম্ভব ইজিলি ভাবে বুঝিয়ে দিলাম। আচ্ছা, বলেছিলাম এই কোণটা 4 ডিগ্রি কম হবে। যদি 4 ডিগ্রি কম না হয় তাহলে যে এই যে গতিটাকে আমরা সরল রেখা ধরে নিতে পারি না। খুব ছোট্ট বক্ররেখার গতিকে আমরা ধরে নিতে পারি, কল্পনা করে নিতে পারি যে সরল রেখায় চলছে। যদি খুব বড় এরকম বাঁক হয়, এতটা এরকম বাঁক হয়ে গেল, তখন কিন্তু সেটাকে আমরা মোটেই এটা সরল রেখা ধরতে পারি না। সেই জন্য পেন্ডুলামের গতিটায় এই যে কোণটা খুব কম রাখা হয়। ঠিক আছে, শীর্ষ কোণটা খুব কম রাখা হয়, দোলন কোণটা। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটা খুব মজার জিনিস। দোলন ও কম্পনের পার্থক্য কি বলছে? দোলন ও কম্পন শব্দ দুটো একই মানে, কম্পন হচ্ছে দোলন হচ্ছে, একই কথা। তবে কণার পর্যায়কাল যদি বেশি হয় তখন তাকে বলছে কি? দোলন। মানে কি? পর্যায়কাল বেশি হওয়া মানে কি? পর্যায়কাল বেশি মানে কণাটি ধীরে ধীরে দুলছে, মানে আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তখন তাকে সাধারণত আমরা দোলন বলি। খুব ফাস্ট মুভ করে তখন তাকে আমরা কি বলছি? তখন তো আমরা বলছি কম্পন বলছি। ঠিক আছে, আচ্ছা, একই কথা, জাস্ট আমাদের বলার টার্মের উপর ডিপেন্ড করছে। মানে কখন আমরা অসিলেশন বলছি, কখন আমরা দোলন বলছি। ওকে, মানে সরি, কখন আমরা অসিলেশন বলছি, কখন আমরা ভাইব্রেশন বলছি। ভাইব্রেশন মানে কম্পন, আর অসিলেশন মানে দোলন। ঠিক আছে, তো একই কথা, বাট ব্যবহারিক প্রয়োগ আলাদা। আচ্ছা, এবার আমরা উদাহরণগুলো একবার দেখে নিই। বৈশিষ্ট্যগুলো বুঝলাম, ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝলাম, এবার আমরা শুধু কি তুলনাগুলো দেখে নেই। আচ্ছা, এটাই আজকের লাস্ট টপিক। এর পরের যে টপিকগুলো আছে সে টপিকগুলো আমরা কালকেই, পরের লেকচারই, কালকেই আমরা লেকচারটা নিয়ে আসবো, সেই লেকচারই আমরা দেখিয়ে দেব। ঠিক আছে, একদিনে বেশি মাথায় দিতে চাই না, অল্প অল্প করে নাও, বাট কি হয়, প্রোডাক্টিভ ভাবে নাও। ঠিক আছে, কি বলছে? চলন ও আবর্ত গতির তুলনা। তোমাদের যেরকম ভাবে পড়ানো হচ্ছে তাদের তোমরা তুলনা নিজেরাই করতে পারবে। কি কি দেখো, সরল চলন গতি। আচ্ছা, কম্পারিজন বিটুইন কি হচ্ছে? ট্রান্সলেশন আর রোটেশনাল মোশন। ওকে, কি বলছে? চলন গতি কখন বলছে? সরল চলন গতি সরল রৈখিক, মানে যখন সরল চলন হয়, মানে রেক্টিলিনিয়ার মোশন হয়, তখন কি হচ্ছে? প্রতিটি কণা কি করছে? সরল রৈখিক পথে যাচ্ছে। যখন কার্ভলিনিয়ার মোশন হয়, বক্ররৈখিক মনে হয়, তখন প্রতিটি কণা কি করছে? বক্র পথে যাচ্ছে। কিন্তু যখন আবর্ত গতি হয় তখন সমস্ত কণাগুলি কি? বক্র পথে যাতায়াত করছে। গেল। 2 নম্বর কি?
সরল চলনের ক্ষেত্রে গতির অভিমুখ অপরিবর্তিত থাকে। মানে সরল চলন যখন হচ্ছে এই পজিশন থেকে এই পজিশনে যাচ্ছে, গতির যে অভিমুখ সে অভিমুখ কি হচ্ছে অপরিবর্তিত থাকে। অনুরূপে আবর্ত গতির ক্ষেত্রে কি হচ্ছে ঘূর্ণাক্ষ অপরিবর্তিত থাকে, মানে যে অক্ষের সাপেক্ষে ঘুরছে। মানে এখানে খুঁজে পাওয়া হলো কার কার সাপেক্ষে দুজনে কোন কোন জিনিসগুলো দুজনের স্থির বা চেঞ্জ হচ্ছে না। 3 নাম্বার, চলন গতিতে বস্তু মধ্যস্থ সকল কণার গতিবেগ সমান। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রতিটি কণা সেম সময়ে সেম জায়গাতে সেম দূরত্ব অতিক্রম করবে, চলন গতির মূল বক্তব্যই তাই। কিন্তু আবর্ত গতির ক্ষেত্রে ঘূর্ণায়মান বস্তু কণার সকল কণার কি করছে গতিবেগ সমান নয়। ঘূর্ণাক্ষ থেকে যত দূরে যাচ্ছে তত কণাগুলির গতিবেগ বা দ্রুতি কি হচ্ছে বেশি হচ্ছে। আচ্ছা, অর্থাৎ ঘূর্ণাক্ষ থেকে দূরত্বের সঙ্গে কণার গতিবেগগুলি বৃদ্ধি পায়, যদিও তাদের কৌণিক গতিবেগ সমান। কিচ্ছু বোঝা গেল না বা বুঝতেও পারো। এই একটা বিন্দু, একে কেন্দ্র করে একটা লাঠি ঘুরছে, ঠিক আছে, আমরা লাঠি দিয়ে ভাবি, মানে বেসিক্যালি একটা বিস্তৃতি বস্তু, তার একটা দুটো অংশ আমরা ধরছি। এই কেন্দ্র থেকে এই পি এর যে দূরত্ব কত আর, যত দূরত্ব বেশি হবে তত কি হচ্ছে, এই ধরো একটা কিউ বিন্দু আছে, তার দূরত্ব হলো গিয়ে কি হচ্ছে R1, আর পি এর দূরত্ব R1। আচ্ছা, পি এর দূরত্ব মনে করো R2। এই দূরত্ব যত বেশি হবে তত কি বলছে তার বেগ বেশি হবে, ঠিক আছে, বা দ্রুতি বেশি হবে। মানে কি, ধরো একটা সেকেন্ড পজিশন আঁকলাম আমি, এই পজিশনে আঁকলাম, রেখাটা ঘুরে এখানে গেছে, এটা হলো পি ড্যাশ। কিউ কি হবে, এরকম বক্রপথে ঘুরে কিউ কি হবে, এই কিউ ড্যাশে যাবে, পি পি ড্যাশে গেছে। আচ্ছা, আমাদের তো সময় সেম লেগেছে, ধরো টি সেকেন্ড পরে হয়েছে, তাহলে দেখো টি সেকেন্ডে পি বিন্দু কতটা সরেছে, পি পি ড্যাশ সরেছে, কিউ বিন্দু কতটা সরেছে, কিউ কি ড্যাশ সরেছে। তাহলে কিউ বিন্দুর সরণ কি হচ্ছে কম হচ্ছে না, আর পি বিন্দুর যে দূরত্ব অতিক্রম দূরত্ব বেশি হচ্ছে না, কিন্তু সময় তো সেম। আর আমরা বেগ মানে জানি কি, বেগ মানে জানি, এখানে বেগ লেখাটা ভুল, এখানে দ্রুতি মানে আমরা কি জানি, দ্রুতি মানে আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে পি কণার দূরত্ব কত, পি পি ড্যাশ বাই টি, আর আমাদের কিউ কণার দূরত্ব কত, কিউ কণার দ্রুতি কত, কিউ কণার দ্রুতি হলো কিউ কিউ ড্যাশ বাই টি। এবার কিউ কিউ ড্যাশ তো নিশ্চয়ই পি পি ড্যাশের থেকে ছোট, অর্থাৎ দ্রুতি কিউ এর দ্রুতি কি পি এর দ্রুতির থেকে কম না, তাই তো। অর্থাৎ যত তোমাদের যে অক্ষের সাপেক্ষে ঘুরছে বা যে বিন্দু সাপেক্ষে ঘুরছে তার থেকে যত দূরত্বে দূরে যাবে তত তার কি হবে বেগ বেশি হবে, যদিও তাদের কৌণিক বেগ সমান। কেন কৌণিক বেগ মানে কি, কৌণিক বেগ মানে কৌণিক বেগ, কৌণিক বেগ মানে কৌণিক সরণ বা কতটা কোণ ঘুরছে, কিউ কণা কতটা কোণ ঘুরছে টি সময়ে, থিটা কোণ ঘুরছে, মানে থিটা বাই টি, কার কিউ এর। আবার কৌণিক বেগ যখন আমরা কার বার করব, পি এর বার করব, তখনও দেখো পি কতটা কতটা কোণ ঘুরছে, পিও ঠিক থিটা কোণই ঘুরছে, একই অ্যাঙ্গেল ঘুরছে, থিটা বাই টি। অর্থাৎ কৌণিক বেগ সমান কিন্তু রৈখিক বেগ আলাদা। আচ্ছা, এই অবধি সবাই বুঝে গেলে? যদি বুঝে যাও, আমরা একটা সংজ্ঞা পড়েছিলাম রেডিয়ানের সংজ্ঞা, কি বলেছিলাম, থিটা রেডিয়ান ইকুয়াল টু কি বলেছিলাম, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। কিউ থেকে কিউ ড্যাশে যদি বস্তুটা যায় তাহলে বৃত্তচাপ কত এখানে, কিউ কিউ ড্যাশ বাই কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত এখানে ও কিউ, বা কিউ কিউ ড্যাশ বাই আর 1। আচ্ছা, এই সেম কোণটা তো এই পি পি ড্যাশের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে থিটা সি ইকুয়াল টু আমি আবার লিখতে পারি পি পি ড্যাশ বাই আর, বড় হাতের আর R2, এটাও আমরা লিখতে পারি, কোনো ভুল নেই। যদি আমরা এই কোণটাকে ধরছি,
সেক্ষেত্রে আমাদের কি ধরছি, এই বৃত্তচাপ আর এই ব্যাসার্ধ ধরছি। যদি এই কোণটাকে এই বৃত্তচাপ আর এই ব্যাসার্ধের অনুপাতে প্রকাশ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু পি পি ড্যাশ বাই r2। অর্থাৎ আমরা এখান দিয়ে পেয়ে যাচ্ছি কি, পেয়ে যাচ্ছি কিউ থিটা থি ড্যাশ, এই থিটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কিউ কিউ ড্যাশ ইকুয়াল টু থিটা সি r1, আর এখান থেকে পাচ্ছি পি পি ড্যাশ ইকুয়াল টু থিটা সি r2। অর্থাৎ আমাদের যে অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটা কি হচ্ছে, এই যে দূরত্ব পি পি ড্যাশ, দূরত্বটা কার সমানুপাতিক হচ্ছে, r2 এর সমানুপাতিক হচ্ছে। কিউ টিউ ড্যাশটা কার সমানুপাতিক হচ্ছে, r1 এর সমানুপাতিক হচ্ছে। কারণ কি, থিটা সি তো সব ক্ষেত্রেই ধ্রুবক। এই থিটা সি তো ধ্রুবক, এরও যা থিটা এরও তাই থিটা, মানে এর যা রেডিয়ান এরও সেম রেডিয়ান, চেঞ্জ কি হচ্ছে, শুধু r1 চেঞ্জ করছে। অর্থাৎ আমরা বলতে পারছি অতিক্রান্ত দূরত্ব কার সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব বস্তুকণার দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কার সমানুপাতিক, অতিক্রান্ত দূরত্ব সমানুপাতিক কার, ডিস্টেন্সের, কেন্দ্র বা ঘূর্ণাক্ষ থেকে বস্তুটা কতটা দূরত্বে আছে তার। তাই হয় বেগ বা এক্ষেত্রে দ্রুতি বলাটাই যুক্তিযুক্ত। দ্রুতি কি, দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সময় তো অবশ্যই ধ্রুবক, সেক্ষেত্রে দ্রুতি কার সমানুপাতিক, সেক্ষেত্রে দ্রুতি বা কণার বেগ কার সমানুপাতিক, আর এর সমানুপাতিক। এটাই হলো সেকেন্ড লাইনটা। এবার দেখো কি কি বলছে, ঘূর্ণাক্ষ থেকে, এই দেখো ঘূর্ণাক্ষ থেকে দূরত্বের সঙ্গে কণার গতিবেগ বৃদ্ধি পায়। যত দূরত্ব যায় তত গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, তত আর বেড়ে যাচ্ছে। তাই সকল কণার কৌণিক গতিবেগ সমান, প্রমাণ করলাম। থিটা সবার সমান, থিটা বি টিও সবার সমান। আচ্ছা, ঘূর্ণাক্ষ থেকে বিভিন্ন দূরত্বে কণার গতিবেগ বিভিন্ন, সেটা আমরা বললাম। এই হলো আমাদের আবর্ত আর চলন গতির মধ্যে পার্থক্য বা তুলনা। ঠিক আছে, যদি সেটা বুঝে যাও তাহলে ঘূর্ণন ও বৃত্তীয় গতির পার্থক্যটাও দেখে নাও। সেটি কি, ডিফারেন্স বিটুইন সার্কুলার অ্যান্ড স্পিন মোশন। কি কি বলছে, ঘূর্ণন বস্তুতে বস্তু নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে, কিন্তু বৃত্তীয় গতিতে বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে বা একটি অক্ষের সাপেক্ষে ঘোরে। সেটি হলো বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি হলো বক্র চলন গতি একটা বিশেষ রূপ। আমরা আগেই বলেছিলাম বক্রগতি কি, বক্রগতি মানে একটা কি হচ্ছে, আঁকা বাঁকা পথে ঘুরছে। আর বৃত্তীয় গতি কি বলছে, যদি কোনো একটা এমন বক্রপথে ঘুরে যে প্রাথমিক অবস্থা সেই সমস্ত সমান হয়, প্রত্যেক ক্ষেত্রে সেম বিন্দু সাপেক্ষে একটা বক্রগতি, একটা বক্রাকার পথে একটা বক্ররেখা বরাবর ঘুরছে, তখন তাই কি বলছি আমরা, তখন তাকে বলছি বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি বেসিক্যালি একটা বক্র চলন গতি এক ধরনের। ঘূর্ণন গতিকে কোনো চলন থাকে না, ঘূর্ণন গতিতে কোনো চলনের কোনো গল্পই নেই, কারণ এখানে প্রত্যেকটা অক্ষ কি করছে, চেঞ্জ হচ্ছে। বৃত্তীয় গতিতে বস্তুকে বিন্দু হিসাবে ধরা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। ঘূর্ণন গতিতে এটা বিস্তৃতি বস্তু হিসাবে ধরা হয়, অনেকবার বলেছি, ফা করে বলেছি। 3 নাম্বার বলেছে, বৃত্তীয় গতিতে যে বিন্দু বা অক্ষের চারিদিকে কণাটি গতি সম্পন্ন হয় তার সবসময় বৃত্তের কেন্দ্র বা কেন্দ্রগামী হয়, যা কণাটির উপর থাকে না। বৃত্তীয় গতিতে সব সময় কেন্দ্রটা কি করছে, কণার বাইরে বাইরে একটা কেন্দ্রের চারদিকে ঘুরছে। কিন্তু ঘূর্ণন গতিতে কেন্দ্রে বস্তুটার মধ্যেও থাকতে পারে, কেন্দ্রটা বস্তুটার বাইরেও থাকতে পারে। ঘূর্ণন গতিতে ঘূর্ণাক্ষ বস্তুটির যে কোনো বিন্দু দিয়ে যেতেও পারে, আবার নাও যেতে পারে। ধরো বস্তুটা একটা রিং এর মতো, একটা বলয়ের মতন বস্তু আছে, সেই বলয়ের মতন বস্তুটা, এই যে বলয়, হ্যাঁ রিং আছে, এটা রিংটা তার মাঝখানে একটা কেন্দ্র দিয়ে একটা কেন্দ্রের সাপেক্ষে ঘুরছে। তাহলে এই যে কেন্দ্রটা কি হচ্ছে, যেহেতু রিং, সেই কেন্দ্রটা ঘূর্ণাক্ষটা কি করছে, রিং এর বাইরে আছে। সেরকম হতে পারে যে তার মধ্যে যাবে যে এমন কোনো কথা নেই। বৃত্তীয় গতিতে একটি বস্তুর অবস্থান সময় সাপেক্ষে পরিবর্তন হয়, মানে বস্তুটা এই পজিশনে আছে, ঘুরে যখন আসছে অন্য পজিশনে যাচ্ছে। ঠিক আছে, সময় সাপেক্ষে বস্তুর ইটসেলফ ফিজিক্যাল অবস্থায় চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ঘূর্ণন গতিতে কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হয় না, দিক স্থিতি মানে ওরিয়েন্টেশনটা শুধু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই অবধি থাকলো। পরের লেকচারে আমরা স্থিতি আর গতি কেন আপেক্ষিক সেটা পড়ব। আর কি পড়ব, আমরা পড়ব নির্দেশতন্ত্র সম্পর্কে,
3 থেকে 4 ধরনের নির্দেশতন্ত্র কিরকম দেখতে হয় বা বস্তুর অবস্থান তার সম্পর্কে আমরা কি করে বোঝাই সেটা সম্পর্কে আমরা জাস্ট একটু ধারণা নেব। এগুলো অনেক হায়ার লেভেলের জিনিস, আমরা জাস্ট একটু জেনে রাখবো। মানে ওটা কিছু বলতে পারলাম এরকম যেন না হয়। কিছু কিছু ম্যাথামেটিক্যালি কার্টেশিয়ান যে স্থানাঙ্ক সেটা তোমরা আই থিঙ্ক ক্লাস 9-এর ডিটেলসে পড়বে। 2D মডেলটা, 3Dটা হয়তো পড়বে না, 2Dটা নিশ্চয়ই পড়বে। আচ্ছা, আর পড়বো পরের লেকচারে বস্তুর কণার গাণিতিক রূপ। এটা ফালতু, এটা না পড়লেও হবে। আচ্ছা, আর পড়বো গতি সংক্রান্ত কিছু আলোচনা, যেগুলো আমরা বাকি রইলো সেটি কি চলন, ঘূর্ণন, এগুলো 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 ঠিক আছে। পরের লেকচারে আশা করি আজকের লেকচারে যেগুলো হলো না সেটা শেষ করতে পারবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা একটু বড়, একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা যেরকমভাবে প্রতিটা লাইনে মানে ধরে পড়েছি সেরকমভাবেই আমরা পড়তে থাকবো। কোনো রকমের ডাউট হলে অবশ্যই সেটা লিখে জানাবে বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে জানাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।